দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। গাজা ইসরায়েলি নৃশংসতায় আরো 60 ফিলিস্তিনির মৃত্যু। হাইকমান্ডের নির্দেশে উপত্যকায় নিষ্ঠুরতা চালানোর বর্ণনা দিলেন আইডিএফ এর সেনারা। নেতানিয়াহুর সাথে বৈঠক শেষে গাজা পুনর্গঠনের আড়ালে আবারও ফিলিস্তিনিদের উচ্ছেদের মনোবাসনা। ট্রাম্পের কণ্ঠে আরব নেতাদের নীরব ভূমিকায় হতাশ ফিলিস্তিনিরা। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস পরবর্তী বন্যায় বিপর্যস্ত কয়েকটি মার্কিন অঙ্গরাজ্য। তলিয়ে আছে পানির নিচে, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 22 জনে। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডব। গেল 24 ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর হামলায় আরও 60 ফিলিস্তিনির প্রাণ গেছে। মঙ্গলবার গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় আরও 5 জনের মৃত্যু হয়। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে উপত্যকায় নির্বিচারে বোমাবর্ষণ চলছে। দেইর আল বালা, খান ইউনিস সহ বিভিন্ন স্থানে মুহুর্মুহ বিমান হামলা চালিয়েছে আইডিএফ। প্রাণ হারিয়েছে কমপক্ষে 12 ফিলিস্তিনি। গাজার বিভিন্ন স্থানে নতুন করে ফাইটার জেট সহ মোতায়েন করা হয়েছে ভারী যুদ্ধযান। গেল মাসে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর গাজায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 4 লাখ ফিলিস্তিনি। 1.5 বছর ধরে চলমান আগ্রাসনে উপত্যকায় মৃত্যু হয়েছে 1.5 লাখের বেশি মানুষের। ইসরায়েলি হামলায় গুরুতর দগ্ধ গাজার সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। ওষুধ সরঞ্জামের তীব্র সংকটের মাঝে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও প্রাণে বাঁচানো যায়নি ফিলিস্তিনি এই সংবাদকর্মীকে। সোমবার গাজার নাসের হাসপাতালের কাছে গণমাধ্যম কর্মীদের অস্থায়ী তাঁবু লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আগুন ধরে যায় তাঁবুটিতে। হামলায় গুরুতর জখম হওয়ায় সেখান থেকে ওই সাংবাদিক আর বের হতে পারছিলেন না। এক পর্যায়ে আগুনে পুড়তে হয় তাকে, আর সেই বিভৎস দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। পরে আহমেদ মনসুরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এই হামলায় আরও 2 জনের প্রাণ যায়। তাদের মধ্যে একজন প্যালেস্টাইন টুডে নামক একটি টেলিভিশনের সাংবাদিক ছিলেন। স্মরণকালে সবচেয়ে বেশি সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন গাজায় 1.5 বছরের এই ইসরায়েলি আগ্রাসনে। বহু আগেই বাফার জোন নামের গাজায় কিলিং জোন প্রতিষ্ঠার মিশন শুরু করেছিল ইসরায়েল। সে লক্ষ্যে এখনও অভিযান চলছে। এরই মধ্যে উপত্যকার 50% এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে বসবাস অযোগ্য এক মৃত্যুপুরীতে পরিণত করেছে তেল আবিব। এমন বিস্ফোরক সব তথ্য উঠে এসেছে খোদ ইসরায়েলের সাবেক সেনাদের সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রতিবেদনে। হাইকমান্ডের নির্দেশে গাজায় নিষ্ঠুরতার বয়ান দিয়েছে আইডিএফ এর সাবেক সেনারা। বাফার জোনে ইসরায়েলি ট্যাঙ্কের 500 মিটারের মধ্যে কাউকে দেখা গেলেই করা হয় গুলি, তা সে নারী শিশু যেই হোক। তবে সুনির্দিষ্ট বা চিহ্নিত এলাকা ধরে হয়নি এমন অভিযান, বরং পুরো সীমান্ত এলাকায় ডেথ জোনে পরিণত করে ইসরায়েলি সেনারা, যেখানে কীটপতঙ্গের মতো হত্যা করা হয় ফিলিস্তিনিদের। গাজার বাফার জোনে ইসরায়েলি সেনাদের আচরণ যেন বর্বরতার সব সীমা লঙ্ঘন করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক আইডিএফ সদস্যদের বয়ানে রোমহর্ষক সব বর্ণনা উঠে এসেছে খোদ ইসরায়েলের সাবেক সেনাদের সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রতিবেদনে। বাফার জোন তৈরির উদ্দেশ্যই ছিল সেখানে থাকা সবকিছু ধ্বংস করা। এর মধ্যে কৃষিজমি বহু স্থাপনা ছিল। ওই এলাকায় যে কেউ প্রবেশ করুক সন্ত্রাসী বিবেচনা করে গুলি করা হতো। সেনারা জানিয়েছে 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের অনেক আগেই হয় এই পরিকল্পনা। গাজায় চলমান যুদ্ধের শুরু থেকে বাফার জোনের পরিধি বেড়েছে কয়েক গুণ। আগ্রাসনের শুরুর দিকেই কয়েক কিলোমিটার এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় ফিলিস্তিনিদের। ধ্বংস করা হয় সব আবাসিক স্থাপনা, শিল্প, এমনকি অন্তত 35% কৃষিজমি। 7 অক্টোবরের আগেই কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বাফার জোন ছিল। কয়েক সপ্তাহ আগে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আবার হামলা শুরুর পর এর পরিধি আরও বেড়েছে, আর সেজন্য অনেক ধ্বংসযজ্ঞ চালাতে হয়েছে। প্রত্যক্ষদর্শী সেনারা জানিয়েছেন সেখানে হিরোশিমার মতো ধ্বংসযজ্ঞ হয়েছে। গাজার মানুষ যাতে কখনো স্বনির্ভর হতে না পারে তা নিশ্চিত করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা গাজাকে উত্তর দক্ষিণে বিভক্তকারী নেতজারিম করিডোর সহ উপত্যকার প্রায় 50% এলাকা এখন বাফার জোন হিসেবে দাবি করে ইসরায়েল। এরই মধ্যে আবার রাফা সীমান্তে মোরাক করিডোর তৈরির পরিকল্পনাও করছে তারা।
ডরথি তাসরিন, যমুনা নিউজ। আবারও গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের উচ্ছেদের মনোবাসনা ব্যক্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকে বিস্তারিত পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, গাজার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে মুক্ত অঞ্চল তৈরি করে আবাসন ব্যবসা করতে চান তিনি, আর সেজন্য অন্যান্য দেশে সরিয়ে নিতে হবে গাজাবাসীকে। এমন পরিকল্পনাকে স্বাগত জানিয়ে ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের অসাধারণ বন্ধু হিসেবে আখ্যা দেন নেতানিয়াহু। সারা বিশ্ব যখন গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল, তখন ওয়াশিংটন সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন তিনি। গাজা, ইরান, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের নানা ইস্যুতে হয় আলোচনা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে আবারও পুনর্গঠনের নামে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে আবাসন ব্যবসার কথা বলে আরও একবার উস্কে দিলেন সমালোচনা। আমি মনে করি এটি আবাসন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। যুক্তরাষ্ট্রের মতো একটি শান্তি বাহিনী গাজার নিয়ন্ত্রণ এবং মালিকানা নিলে ভালোই হবে। ফিলিস্তিনিদের বিভিন্ন দেশে সরিয়ে নিলে একটি মুক্ত অঞ্চল পাওয়া যাবে। প্রচুর দেশ রয়েছে যারা আগ্রহী, সেখানে প্রতিদিন মানুষ হত্যা করা হবে না। যথারীতি মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার প্রতি সমর্থন জানান বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা সংস্কারের দোহাই দিয়ে বাসিন্দাদের উচ্ছেদের পক্ষে সাফাই গাইলেন তিনিও। আমরা গাজাবাসীকে অবরুদ্ধ করে রাখিনি, তারা যেতে চাইলে কয়েকটি দেশ তাদের গ্রহণে আগ্রহী। এটি সঠিক হবে, কেননা গাজা পুনর্নির্মাণে অনেক সময় লাগবে, আর এ সময়ে তারা বিকল্প বেছে নিতে পারে। গাজার অন্তত ২১ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক অন্যত্র সরিয়ে নেওয়ার মার্কিন পরিকল্পনাকে কয়েক সপ্তাহ আগেই প্রত্যাখ্যান করেছিল আরব লীগ সহ মুসলিম দেশগুলো। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েল বর্বরতার চূড়ান্ত সীমা অতিক্রম করলেও আরব বিশ্ব একেবারে নীরব। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে, আর এর বিপরীতে তেল আবিবের বিরুদ্ধে জোরালো অবস্থান নিতে ব্যর্থ আরবরা দায় সারছেন একেবারে সাদামাটা বিবৃতি আর নিন্দা জানিয়েই। মাঝে সাঝে এখানে সেখানে ২-৪টি বৈঠকের ডাক দিলেও এর ফলাফল শূন্য। আর যেসব দেশের ইসরায়েলের সাথে আগে থেকেই সুসম্পর্ক, তারাও কোনো পদক্ষেপ নেয়নি। মুসলিম বিশ্বের এমন স্বার্থপরতায় হতাশ ফিলিস্তিনিরা। মানুষের এমন নৃশংস রূপ এর আগে শেষ কবে দেখেছে বিশ্ব? নারকীয় বিভৎস কোনো শব্দই গাজায় চলমান বর্বরতা প্রকাশে যথেষ্ট নয়। বেপরোয়া ইসরায়েলকে থামানোর কোনো উপায়ই যেন কারো জানা নেই। গাজা জুড়ে যে ভয়াবহ বর্বরতা চলছে তা থামাতে আদৌ কি কার্যকর কোনো ভূমিকা রেখেছে বিশ্ব? নিপীড়িত ফিলিস্তিনিদের প্রত্যাশা সবচেয়ে বেশি ছিল আরবদের কাছে, তারাই যেন সবচেয়ে নীরব। আগ্রাসনের শুরুর দিকে দফায় দফায় বৈঠক আর কাগজে লেখা বিবৃতি দিয়ে দায় সেরেছে আরবরা। এখন সেই তৎপরতাও ঠেকেছে তলানিতে। সাহায্য আসবে এমন আশাও আর দেখে না প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনতে থাকা ক্লান্ত ফিলিস্তিনিরা। আরব ও মুসলিমরা যতদিন ঘুমিয়ে থাকবে ততদিন পর্যন্ত এই গণহত্যা আর ধ্বংসযজ্ঞ চলবে। আমাদের আর কোনো আশা নেই। এই নিপীড়িত জনগণের দিকে কেউই সাহায্যের হাত বাড়াবে না। এটা স্পষ্ট যে গাজায় এখন যা আছে তাও নিশ্চিহ্নের জন্য ট্রাম্পের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে যাবেন নেতানিয়াহু। নীরব ভূমিকার পাশাপাশি আরবদের মধ্যে কারো কারো বিতর্কিত অবস্থান নিয়ে উঠছে প্রশ্ন। তীব্র সমালোচনাকে পাশ কাটিয়ে ইসরায়েলের সাথে এখনও বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক রেখেছে কয়েকটি মুসলিম দেশ। এমনকি মধ্যস্থতায় বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমন বক্তব্য দিতে তেল আবিবের ২ কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগও উঠেছে কাতারের বিরুদ্ধে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে আতিথ্য দিয়ে যেন ফিলিস্তিনিদেরই উপেক্ষা করেছে সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরব, জর্ডান, কুয়েত সহ অন্যান্য আরব দেশের অবস্থানও প্রশ্নবিদ্ধ। অভিযোগ উঠছে পশ্চিমাদের মন রক্ষায় ইসরায়েল বিরোধী শক্ত অবস্থান নিচ্ছে না মুসলিম নেতারা। গাজার সীমান্ত খুলে দেওয়ার দাবি আমাদের। উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দিতে হবে। নীরবতা ভাঙতে হবে বিশ্বকে, বিশেষ করে আরবদের। সার্বজনীন মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের চূড়ান্ত সীমা অতিক্রম করে যে নৃশংসতা চালাচ্ছে দখলদাররা, আমরা তার নিন্দা জানাই। রয়েছে ব্যতিক্রম চিত্র। ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া বাহিনী শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে জবাব দিয়ে গেছে। ইরানও ২ দফায় সংঘাতে জড়িয়েছে তেল আবিবের সাথে। যদিও সাধারণ মুসলিমদের দাবি এসব পদক্ষেপ যথেষ্ট নয়। সমগ্র বিশ্ব একত্রিত হয়ে কঠোর অবস্থান নিলেই কেবল থামানো সম্ভব এই আগ্রাসন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলায় এবার আলোচিত দুই নারী কর্মীকে চাকরিচ্যুত করল টেক জায়ান্ট মাইক্রোসফট। প্রাতিষ্ঠানিক নীতিমালা ভেঙে অসদাচরণের অভিযোগ টেনে তাদেরকে ছাঁটাই করা হয়। ভিডিও খুদে বার্তায় ইফতিহাল আবু সাদ ও ভানিয়া আগারওয়াল নামের ওই দুই কর্মীকে এই নির্দেশ দেওয়া হয়। গাজায় বোমা ফেলতে ইসরায়েলকে এআই প্রযুক্তি দিয়ে মাইক্রোসফটের সহায়তার প্রতিবাদ জানিয়েছিলেন ফিলিস্তিনপন্থী ওই দুই নারী। ঘটনা গেল শুক্রবারের। শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের 50 বছর পূর্তি উপলক্ষে চলছিল বিশেষ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সহ প্রতিষ্ঠাতা বিল গেটস সহ উচ্চ পর্যায়ের 3 কর্মকর্তা। অনুষ্ঠানের এক পর্যায়ে ইসরায়েলকে সহায়তার অভিযোগে মাইক্রোসফটের বিরুদ্ধে আওয়াজ তোলেন ফিলিস্তিনপন্থী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইফতিহাল আবু সাদ। একই অনুষ্ঠানে আরও একবার তোপের মুখে পড়তে হয় মাইক্রোসফটকে। এবার বিল গেটস মঞ্চে থাকা অবস্থাতেই ক্ষোভ ঝাড়েন প্রতিষ্ঠানটির ভারতীয় কর্মী ভানিয়া আগারওয়াল। তেল আবিবের কাছে এআই প্রযুক্তি বিক্রি করে গাজায় গণহত্যার অংশীদার হওয়ার অভিযোগ তোলেন ওই কর্মী। ধারণা করা হচ্ছিল কর্মীদের নজিরবিহীন তোপের মুখে পড়ে টেক জায়ান্টটি আলোচিত ওই দুই কর্মীর চাকরি কেড়ে নিতে পারে, আর হলেও ঠিক তাই। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগে চাকরিচ্যুত করা হয় আবু সাদ এবং ভানিয়াকে। প্রাতিষ্ঠানিক নীতিমালা লঙ্ঘন আর অসদাচরণের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। সোমবারই মাইক্রোসফটের তরফ থেকে আসে ঘোষণা। অবশ্য 11 এপ্রিলই চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ভানিয়া। তারপরও ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করার নোটিশ দেয় মাইক্রোসফট। তবে সমালোচনা থামেনি মার্কিন বহুজাতিক সংস্থাটিকে ঘিরে, পাচ্ছে বয়কটের হুঁশিয়ারিও। সম্প্রতি গাজা এবং লেবাননে বোমা হামলার লক্ষ্য নির্ধারণে ইসরায়েলকে এআই প্রযুক্তি সরবরাহের প্রমাণ মেলে মাইক্রোসফটের বিরুদ্ধে। মার্কিন বার্তা সংস্থা এপির তদন্তে উঠে আসে তথ্যটি। মূলত টার্গেট শনাক্ত এবং ট্র্যাকিংয়ে মাইক্রোসফট এবং ওপেন এআই এর বেশ কিছু মডেল ব্যবহার করে আইডিএফ। অনিক রহমান, যমুনা নিউজ। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস পরবর্তী বন্যায় নাস্তানাবুদ যুক্তরাষ্ট্র। বন্যার পানিতে এখনও তলিয়ে আছে টেনেসি, কেন্টাকি, টেক্সাস সহ কয়েকটি রাজ্যের বহু শহর। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 22 জনে। কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কাও জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এই বৃষ্টির প্রভাব কমলেও পানি নামতে সময় লাগতে পারে কয়েক সপ্তাহ। টানা 5 দিন ধরে চলছে বৃষ্টি। বন্যায় তলিয়েছে টেক্সাস, কেন্টাকি, টেনেসি, জর্জিয়া, ইন্ডিয়ানা সহ দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোর বিশাল এলাকা। প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা, বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো মানুষ। কেন্টাকিতে বৈরী আবহাওয়ার মাঝেই স্কুলে যাচ্ছিল 9 বছর বয়সী এক শিশু। পথেই বন্যার পানিতে ভেসে যায় সে। মিজৌরিতে আটকে পড়া কিছু মানুষকে বাঁচাতে গিয়ে গাড়ির ধাক্কায় নিহত হয়েছে এক স্বেচ্ছাসেবী। আরকানসাসে গাড়ির উপরে গাছ উপড়ে পড়ে মারা গেছে 5 বছর বয়সী আরেক শিশু। প্রায় প্রতিদিনই পাওয়া যাচ্ছে এমন মৃত্যুর খবর। বিপজ্জনক আবহাওয়ায় ঝুঁকিতে দিন কাটাচ্ছে প্রায় 90 লাখ মানুষ। আমরা কঠিন একটি সময় পার করছি। কেন্টাকির বিভিন্ন স্থানে টর্নেডো আঘাত করেছে। বিমানবন্দরের পাশাপাশি অন্যান্য স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগামী কিছুদিন আরও ভয়াবহ হতে পারে বন্যা পরিস্থিতি। গেল এক সপ্তাহে টেক্সাস থেকে ওহাইও পর্যন্ত বিস্তৃত হয়েছে দুর্যোগ। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে বৃষ্টির প্রভাব কমলেও বন্যার পানি কমে যেতে সময় লাগতে পারে আরও কয়েক সপ্তাহ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা চলছে ইরানের। আগামী শনিবার বৈঠক হতে পারে ওয়াশিংটন তেহরানের। সোমবার এই তথ্য জানান খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকে যুক্তরাষ্ট্র, ইরান দুদেশেরই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেবে এবং আলোচনা ফলপ্রসূ না হলে ইরান বড় ধরনের হুমকিতে পড়বে এমন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে পারমাণবিক কার্যক্রম বন্ধ না করলে দেশটিতে বোমা হামলার ইঙ্গিত দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে মাইক্রো ব্লগিং সাইট এক্সে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জানিয়েছেন ওমানে হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠকটি। এতে মধ্যস্থতা করবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। আর ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে 2015 সালে তেহরানের সাথে চুক্তিতে পৌঁছায় যুক্তরাষ্ট্র সহ পারমাণবিক শক্তিধর 6টি দেশ। তবে 2018 সালে ট্রাম্প ক্ষমতায় বসার পর চুক্তিটি থেকে বেরিয়ে যায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে চীন। মঙ্গলবার এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই বার্তা দিয়েছে। ওয়াশিংটন আবারও ট্যারিফ বাড়ালে নিজেদের অধিকার ও স্বার্থ নিশ্চিতে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। আর সোমবার চীনের পণ্যে আরও 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা বিবৃতিতে বেইজিং জানিয়েছে ট্রাম্প এমন সিদ্ধান্ত কোনোভাবেই
মেনে নেওয়া হবে না এবং একতরফা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র যে ভুল করেছে অবিলম্বে তা সংশোধনের আহ্বানও জানানো হয়েছে। মতবিরোধ দূর করতে সংলাপের আহ্বান জানিয়েছে বেইজিং। বহুজাতিক সামরিক মহড়া শুরু হয়েছে গ্রিসে। 14টি দেশের বিমান বাহিনী এই 5 দিনব্যাপী সম্মেলনে অংশ নিয়েছে। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলে আন্দ্রাভিদা বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত হয় NX 2025 এর প্রথম দিনের ড্রিল। আয়োজনের উদ্যোক্তা গ্রিসের হেলেনিক এয়ারফোর্স, ফ্রান্স, ইতালি, স্পেন সহ অংশগ্রহণকারী বেশিরভাগ দেশই ইউরোপের। এর পাশাপাশি রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, কাতার। এর পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির যৌথ অভিযানের সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে মহড়াটির আয়োজন করা হচ্ছে, যা আগামী 11 এপ্রিল পর্যন্ত চলবে। আকাশপথে অভিযানের বিভিন্ন কৌশল রপ্তে প্রশিক্ষণ দেওয়া হয় বিমান বাহিনীর সদস্যদের। ফিলিপাইনের কানলাওন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে। কালো ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে গেছে। লাভা উদ্গীরণের একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি ও সিসমোলজি। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে অন্তত 4 কিলোমিটার উঁচুতে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। সোশ্যাল হ্যান্ডেল এক্সে প্রকাশিত ফুটেজে দেখা যায় আগ্নেয়গিরিটির দক্ষিণ ঢালে দ্রুত বেগে গ্যাস এবং লাভা নেমে আসছে। আবারও বিস্ফোরণের সম্ভাবনায় 3 মাত্রার সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ। যে কোনো মুহূর্তে নিরাপদে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। এবং দেশটির সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে অন্যতম এই কানলাওন। এই ছিল যমুনা আই ডেস্কে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।